হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 17 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ তোমাদের জন্য বাছাই করা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা বিগত ক্লাসগুলো থেকে আনা হয়েছে, এবং পরবর্তী বিষয়ভিত্তিক আলোচনাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি তোমাদের জন্য এক ধার থেকে এমসিকিউ এর প্রশ্ন ও উত্তর দেওয়ার ক্লাসগুলো নিয়ে চলে আসব। তো চলো, আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভাষার পর্যায় শুরু হয় কোন সময় থেকে। মানে ভাষার পর্যায় মানে কি? ভাষা আমাদের কি কাজে হেল্প করে? ভাষা আমাদেরকে যোগাযোগ করতে হেল্প করে, মানে কমিউনিকেশনে হেল্প করে, তাই তো? ভাষার মাধ্যমে আমরা একে অপরের সাথে মানে সমাজে কমিউনিকেট করতে পারি। তাহলে এই ভাষার পর্যায় শুরু হয় কোন সময় থেকে? অপশান দিয়েছে 8 মাস, 6 মাস, 6 সপ্তাহ, নাকি জন্মকাল থেকে। তাহলে কি কি মাধ্যমে আমরা কমিউনিকেট করি সমাজের সঙ্গে? ছোটোবেলা থেকে, একদম ছোটোবেলা থেকে যদি বলা হয় ভাষার পর্যায় শুরু হয়, সেটা কিন্তু হচ্ছে জন্মকাল থেকে। জন্মকাল থেকে কী রকম? জন্মকাল থেকে আমরা প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে কান্না। কান্নার মাধ্যমে কিন্তু আমরা সমাজে কমিউনিকেশনটা শুরু করি। তাহলে ভাষার পর্যায় শুরু হয় কোন সময় থেকে? সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে জন্মকাল থেকে। আমরা জন্মানোর পর থেকেই কিন্তু কমিউনিকেশন শুরু করে দিই, এবং প্রথম যেটা জিনিস যার মাধ্যমে আমরা করি সেটা হচ্ছে কান্না। তারপর চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে ইনটোনেশন বা কথার সুর। এটা শুরু হয় কোন সময় থেকে? অপশান আছে 1 5 বছর, বি মানে 2 নম্বর সেটা হচ্ছে 10 বছর, সি 6 মাস, আর ডি হচ্ছে 8 মাস। তাহলে ইনটোনেশন কোন সময় থেকে শুরু হয়? কথার সুর যেটাকে বলছি সেটা শুরু হয় কিন্তু আমাদের 8 মাস থেকে। 8 মাস থেকে প্রথমে হয় জন্মকাল, মানে প্রথমে হয় আমাদের কান্না। কান্না দিয়ে আমরা শুরু করি। তারপরে তারপরে এগুলো অপশানেই আছে এখানে। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি, এখানে বলছি না। সেটা হচ্ছে কুইং। কুইং শুরু হয় কোন সময় থেকে? তো এই যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো এনেছি, এগুলো কিন্তু আগের যে ক্লাসগুলো হয়ে গেছে, ঠিক আছে, এই ক্লাসগুলো থেকেই কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই কিন্তু আজকে আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব না, কারণ প্রত্যেকের কাছে বই আছে, প্রত্যেকের বই কিন্তু আমাদের এক্সারসাইজ আছে, সেখানে কিন্তু প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো নয়, যে প্রশ্নগুলো একটু মানে আনকমন, কিন্তু যেগুলো রিপিটেশন আসে, যেগুলো বারবার আসে পরীক্ষায়, বা যেগুলো আসার সম্ভাবনা বেশি আছে, সেগুলোই কিন্তু আমরা আলোচনা করব। তাহলে কি নেক্সট প্রশ্ন কি দিয়েছে, যে কুইং শুরু হয় কোন সময় থেকে? তাহলে কুইং কখন থেকে শুরু হয়? সেটা কিন্তু আমাদের 6 সপ্তাহ থেকে, মানে 6 সপ্তাহ, ঠিক আছে, 6 সপ্তাহ, 6 সপ্তাহ থেকে কিন্তু আমাদের শুরু হয় কুইং। তারপর কি হচ্ছে ব্যাবলিং। এই প্রশ্নটা খুবই আসে, প্রচুরবার রিপিট করেছে, যে ব্যাবলিং কখন থেকে শুরু হয়? ব্যাবলিং শুরু হয় কিন্তু আমাদের ঠিক পরে, মানে 6 সপ্তাহ, তারপরে 6 মাস। তাহলে এই কুইংটা শুরু হচ্ছে আমাদের 6 সপ্তাহ, মানে 6 উইক, আর ব্যাবলিংটা হচ্ছে ঠিক 6 মাস। এটা কিন্তু, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটা যেমন ভাষার পর্যায় শুরু হয় কোন সময় থেকে, এটা আমরা ভেবে নিই হয়তো একটা টাইমের পর থেকে শুরু হচ্ছে, কিন্তু না, জন্মকাল থেকেই আমরা প্রথম কমিউনিকেশন করি কান্নার মাধ্যমে। তার জন্য ভাষার পর্যায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে একদম জন্মকাল থেকে। তারপরে ইন্টোনেশন, তারপরে কুইং, তারপরে ব্যাবলিং। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট পেজে। তো তার আগে বলে দিই যে প্রথম যেটা আলোচনা করছিলাম তখন, যে কান্না দিয়ে আমরা শুরু করি, তারপর কি হয়? তারপরেই আসি দেখো কুইং, ঠিক আছে, তারপরেই কুইং আসে, যেটার জন্য বললাম 6 উইক। তারপরে আসে ব্যাবলিং, তারপরে আছে ইন্টোনেশন, তারপরে কি হয়? তার পরবর্তী সময় থেকে, মানে যখন 1.5 বছর বয়স হয়েছে, তখন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে একটা দুটো শব্দ দিয়ে কথা বলা শুরু করে দিই, ঠিক আছে, পুরোপুরি। পদ নির্মাণ করি কখন? যখন 2 বছর বয়স হয়ে যাচ্ছে, ততক্ষণে আমরা পদ নির্মাণ করতে শিখে গেছি। আর একদম পরিণতভাবে যখন আমরা কথা বলছি, মানে পরিণতভাবে আমরা যখন একদম কথা বলতে শিখে যাচ্ছি, তখন মানে পরিণত ভাষা দিয়ে যখন আমরা কথা বলতে শিখে যাচ্ছি, তখন কিন্তু আমাদের বয়স 10 বছর হয়ে যাচ্ছে। 10 বছর। তাহলে এই তিনটে জিনিস পরপর মাথায় রাখবে। এক হচ্ছে প্রথমে কান্না দিয়ে, তারপর হচ্ছে কুইং, তারপর হচ্ছে ব্যাবলিং, তারপর হচ্ছে ইন্টোনেশন। এই 4টে পরপর স্টেজ। কখন কোনটা? এটা হচ্ছে জন্মকাল থেকেই পাচ্ছি। তারপরে হচ্ছে 6 সপ্তাহ, তারপরেই হচ্ছে 6 মাস, তারপর হচ্ছে 8 মাস, ঠিক আছে। তারপরে 1 বছর যখন বয়স হচ্ছে, তখন একটা দুটো আমরা কিন্তু কথা বলা শুরু করে দিয়েছি। ওকে, গেল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি আছে, তার আগে এটা আমি একটু মুছে নিই। পরের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে মনোসামাজিক দ্বন্দ্ব
এই কথাটি কে বলেছেন, মানে এই মনোসামাজিক দ্বন্দ্ব, এটা এই থিওরিটি কার? অপশান আছে, দেখো অপশান আছে ফ্রয়েড, বার্নার্ড শ, এরিকসন নাকি ব্রুনার। তাহলে এটার অপশানটা হচ্ছে রাইট সি, সেটা হচ্ছে এরিকসন বা এরিক হামবার্গার এরিকসন। ওকে, এরিক হামবার্গার এরিকসন বা এরিকসন হচ্ছে মনোসামাজিক দ্বন্দ্ব। এই যে মনোসামাজিক বিকাশের পর্বে আমাদের বলেছে মনোসামাজিক দ্বন্দ্বের এই থিওরিটা দিয়েছেন, বিকাশের থিওরিটা, মনোসামাজিক দ্বন্দ্ব বা মনোসামাজিক বিকাশ, এটা দিয়েছেন আমাদের এরিকসন, বা যার পুরো নাম হচ্ছে এরিক হামবার্গার এরিকসন। এরিক হামবার্গার এরিকসন, এটা আমি গত ক্লাসে যখন হয়েছিল পুরো বিষয়টা বলে দিয়েছিলাম। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, ওখান থেকে দেখলে তারপরে কোশ্চেন করতে তোমাদেরও সুবিধা হবে, দেখবে তোমরা সবগুলোই কোশ্চেনগুলো পেরে যাচ্ছ। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে নিও সাইকোলজিস্ট বলা হয় কাকে? নিও সাইকোলজিস্ট বলা হয় এরিকসনকে, অপশান এ যেখানে আছে। তাছাড়া অপশান দিয়েছিলাম সিগমন্ড ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েডেরই কিন্তু ছাত্র হচ্ছেন আমাদের এরিকসন, যিনি তার মেয়ের সাথেও কিন্তু কাজ করেছেন। সি অপশান দিয়েছিলাম বারবারা, এবং তারপর দিয়েছিলাম উডওয়ার্থ। তাহলে এই নিও সাইকোলজিস্ট বলা হয় আমাদের এরিকসনকে। এবং আরেকটা এনার পরিচয় কী আছেন, ইনি কিন্তু আমেরিকান এবং জার্মান সাইকোলজিস্ট, আমেরিকান জার্মান সাইকোলজিস্টও কিন্তু বলা হয় আমাদের এই এরিকসনকে। ওকে, ক্লিয়ার? চলে যাচ্ছি নেক্সট পেজে। এরিকসন তার তত্ত্বে, মানে তার থিওরিতে কটা পর্যায়ের কথা বলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম টাইমে আমাদের ভুল হয়ে যায়। এরিকসন তার তত্ত্বে কটা পর্যায়ের কথা বলেছেন? সেটা হচ্ছে 12টা, 6টা, 8টা নাকি 10টা পর্যায় বলেছে। কিন্তু পর্যায় আর স্তরের মধ্যে আমাদের একটা কনফিউশন হয়ে যায়, পর্যায় আর একটা হচ্ছে স্তর। এই জিনিসটা কিন্তু বারবার আমি বলছি, পর্যায় আর স্তরের মধ্যে কিন্তু আমাদের একটা কনফিউশন হয়ে যায়। এখানে বলেছেন তার তত্ত্বে কটা পর্যায়ের কথা বলেছেন, তার পর্যায় কিন্তু 8টা, ঠিক আছে? তার পর্যায় হচ্ছে 8টা, আর সেই 8টা পর্যায়ের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু 2টো করে স্তর আছে, ঠিক আছে? প্রত্যেকটা পর্যায়ের 2টো করে স্তর আছে, আর পর্যায় হচ্ছে তার 8টা পর্যায়। কি কি আছে সেগুলো একবার আমি তোমাদের সাথে রিপিট করে দিচ্ছি। প্রথমেই আছে সেটা হচ্ছে শৈশব, যেটার দুটো যে স্তর আছে, একটা হচ্ছে আস্থা বনাম অনাস্থা। যেহেতু তার হচ্ছে মনোসামাজিক দ্বন্দ্ব, তার জন্য সবসময় ভার্সেস ব্যাপারটা থাকবে। তাহলে আস্থা বনাম অনাস্থা, এটা হচ্ছে শৈশব। তারপরে সেকেন্ড হচ্ছে প্রারম্ভিক বাল্য, যেখানে স্বাধীনতা বনাম লজ্জা থাকবে বা সন্দেহ থাকবে। তারপরে মধ্যকাল, আচ্ছা মধ্যকালের এখানে নেক্সট প্রশ্নটা রেখেছি, তাই মধ্যকালের অপশান আমি দিচ্ছি না, বাকিগুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রান্তীয় বাল্য, তারপর কৈশোর, তারপর যৌবন, মধ্যবয়স্ক এবং বার্ধক্য। টোটাল দেখো 8টা আছে, এবং তাদের প্রত্যেকটা কিন্তু 2টো করে স্তর আছে। ওকে, এটা আমি আগের ক্লাসে করে দিয়েছি, আমি আর রিপিট করলাম না। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মধ্যবাল্য পর্যায়ে 2টি যে স্তর আছে, সেই 2টি স্তর কী কী? তাহলে প্রথমটা তো আমি বলে দিলাম, আস্থা বনাম অনাস্থা, সেটা কিসে আছে? সেটা শৈশবে আছে, তাহলে এটা হচ্ছে না। তারপরে কি বলেছে? অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা, তাহলে এটা কোন স্তরে আছে সেটা আমাদের জানতে হবে। স্বাধীনতা বনাম লজ্জা, এটাই বা কোন স্তরে আছে আমাদের জানতে হবে। এবং উদ্যোগ বনাম অপরাধবোধ, এটাই কোন স্তরে আছে আমাদের জানতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা স্তর কোন পর্যায়ের সাথে যুক্ত সেটা আমায় জানতে হবে। এবার মধ্যবাল্য পর্যায়ের কথা বলেছে, তাহলে মধ্যবাল্য পর্যায়ে আমাদের কি হয়? মধ্যবাল্যর টাইমিং মানে কি? মধ্যবাল্যর টাইমিং মানে হচ্ছে 3 থেকে 5 বছর, 3 থেকে 5 বছর এই যে সময়টা, এটাই হচ্ছে মধ্যবাল্য। তো এই টাইমে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে উদ্যোগ বনাম অপরাধবোধ, মানে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তাহলে এইখানে কি বলেছে? মধ্যবাল্য পর্যায়ের যে স্তর, তাহলে উদ্যোগ বনাম অপরাধবোধ, এটা হচ্ছে স্তর। তো আশা করি তোমরা প্রত্যেকে এরিকসনের যে প্রত্যেকটা পর্যায় এবং তার যে 2টো করে স্তর আছে সেটা ভালো করে তোমরা জেনে নিয়েছো। চলে যাচ্ছে নেক্সট পোর্শনে, মানে নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে অভিসারী চিন্তন হলো কি? এবার অভিসারী চিন্তন মানে কি? কনভার্জেন্ট থিঙ্কিং। এবার কনভার্জেন্ট থিঙ্কিং বলতে কি বোঝানো যায়? কনভার্জেন্ট থিঙ্কিংকে আমি কিন্তু বলে দিয়েছিলাম আগের ক্লাসে যে কনভার্জেন্ট আর একটা হচ্ছে ডাইভার্জেন্ট, মানে অভিসারী আর একটা হচ্ছে অপসারী। তো এটার ধারণা কে দিয়েছিল? এক হচ্ছে আমাদের জেপি গিলফোর্ড এবং কেটো, তার সঙ্গে হেল্প করেছিল কেটো। এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে অভিসারী চিন্তনের যে প্রত্যেকটা বৈশিষ্ট্য বলেছিলাম সেখান থেকেই কিন্তু প্রশ্নটা দেওয়া। সেটা হচ্ছে কি? অপশানগুলো একবার পড়ে নিই। সেখানে হচ্ছে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যেখানে একাধিক সমাধান সঠিক। তাহলে অভিসারী বা কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কি একাধিক সমাধান হয়, নাকি যেখানে একটি মাত্র সমাধান হয়, নাকি যেখানে কোনো সমাধানই লাগে না?
নাকি যেখানে সমাধান বহির্ভূত চিন্তা লাগে। তাহলে লাস্ট যে দুটো প্রশ্ন দেখো, এই দুটো কোনোদিনই হবে না, যে বহির্ভূত চিন্তাও লাগে না আর যেখানে কোনো সমাধান হয় না, হবে না। তাহলে এই দুটোর মধ্যে এবার অভিসারী চিন্তা বলেছে। অভিসারী মানে কনভার্জেন্ট মানে হচ্ছে অবজেক্টিভ মেথড, মানে অবজেক্টিভ মেথড আমাদের লাগে, একটা অবজেক্টিভ জিনিস লাগে, ঠিক আছে। অবজেক্টিভ মানে হচ্ছে যেটা আরেকটা ইজিভাবে মনে রাখা যাবে, সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড যদি হয়, ক্লোজ এন্ডেড যদি সলিউশন হয়, তার মানে কি, যেখানে একটি মাত্র সমাধান সঠিক। তাহলে একটি মাত্র সমাধান সঠিক কোন অপশানে আছে, সেটা হচ্ছে বি। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে অপশান বি। চলে যাচ্ছি নেক্সট কী আছে, ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেটা হলো অপসারী চিন্তা। এবার অপসারী চিন্তা এটা মানে কি অভিসারীর ঠিক অপোজিট হবে। এবার এখানে অপশান কি দিয়েছে, এটা বলছে বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কযুক্ত, সৃজনশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত, উভয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, আবার সবটাই সঠিক, মানে এই দুটোই সঠিক, আবার 3 নম্বরও সঠিক। তাহলে সি আর ডি যেটা আছে, এই অপশান কোনোদিনই হবে না। তাহলে এই দুটোর মধ্যে আছে। তাহলে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে কি, ঠিক এটার উল্টো। এটা যদি ক্লোজ এন্ডেড হয় তাহলে এটা হচ্ছে ওপেন এন্ডেড। আর ওপেন এন্ডেড যখনই হবে, ওপেন এন্ডেড কোনো জিনিসের মধ্যে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তাহলে ক্রিয়েটিভিটি মানে কি সৃজনশীলতা। তাহলে সৃজনশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, মানে এখানে রাইট আনসার হচ্ছে অপশান বি। চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। ল্যাডের ফুল ফর্ম। তো ল্যাডের ফুল ফর্ম এখানে কী কী দিয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ড্রাইভ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেশন ডিভাইস, নাকি লার্নিং অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক এই রকমভাবেই অপশানগুলো থাকবে। তাই আমাদের সঠিকটা জানতে হবে। প্রথমে ল্যাডের কথা আসলে যার নাম মাথায় আসে সেটাকে আমাদের নম চমস্কি কিন্তু এই আইডিয়াটা দিয়েছিলেন, ল্যাডের কথা বলেছিলেন। এবং ল্যাডের সাথে সাথে যেটা আছে LAS, এটারও আছে একটা অপশানে দেওয়া আছে, এটা নিয়ে পরবর্তীতেই জানতে পারবো আমরা। তাহলে ল্যাডের অর্থ কী, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ড্রাইভ দিয়েছে, বাকিগুলো ডিভাইস দিয়েছে। এবার ল্যাঙ্গুয়েজ নাকি লার্নিং, আমাদের ঠিকটা জানতে হবে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যার মাধ্যমে আমরা আত্মীকরণ করছি, কি ভাষাকে আত্মীকরণ করছি, সেরকম কোনো একটা ডিভাইস যেটা আমাদের মাথার মধ্যে আছে। এই কথাটা বলেছিলেন আমাদের নম চমস্কি। তাহলে রাইট আনসার হচ্ছে অপশান বি। চলে যাচ্ছি নেক্সট, ইউজি বা ইউনিভার্সাল গ্রামার। এই কথাটাও বলেছিলেন কিন্তু আমাদের নম চমস্কি। এর ধারণা দেন কে, আমি তো বলেই দিলাম অপশানটা, যাই হোক নম চমস্কি। তাহলে এটা হচ্ছে রাইট আনসার ডি, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। সেটা হচ্ছে মানুষের মস্তিষ্কের যে দিক দিয়ে ভাষা, শ্রবণ, অর্থগ্রহণ, শিক্ষা এবং উৎপাদনের যাবতীয় নিয়ন্ত্রণ করা হয়। তাহলে আমাদের মাথার দুটো সাইড আছে, লেফট সাইড এবং রাইট সাইড, ঠিক আছে। তো এই লেফট সাইড আর রাইট সাইডের মধ্যে কোন দিক দিয়ে ল্যাঙ্গুয়েজের সমস্ত কিছু, মানে ভাষার সমস্ত কিছু আমরা করি, ঠিক আছে, এটা আমি বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে বাঁ দিক, লেফট সাইড। ল্যাঙ্গুয়েজ আর লেফট দুটোই এল আছে, বাঁ দিক হবে। আমি আগেই বলেছিলাম, যখন ক্লাস করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি বাঁ দিকে হয়, এবং সেটার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ব্রোকা, ঠিক আছে, ব্রোকা, আর একটা হচ্ছে আমাদের ভেরোনিক। তো ব্রোকার এই ভেরোনিক ক্ষেত্র ঠিক মাঝামাঝি জায়গায়, যেটা অবশ্যই আমাদের বাঁ দিকে বা লেফট সাইডে পড়ে ব্রেনের, ঠিক সেইখানেই কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজের সমস্ত কাজ, মানে ভাষা শ্রবণ করা, তার অর্থ, সেটা নিয়ে শিক্ষা, মানে সেটা অ্যাকুইজিশন করা, লার্নিং করা, সমস্ত কিন্তু আমরা এই লেফট সাইড দিয়ে করে থাকি। আর রাইট সাইড দিয়ে আমরা কী করে থাকি, সমস্ত ক্রিয়েটিভ কাজগুলো করে থাকি। ক্রিয়েটিভিটির কাজ আমরা রাইট সাইড দিয়ে করি, আর ল্যাঙ্গুয়েজের সমস্ত কাজ, ঠিক আছে, লজিক্যাল কোনো কাজ, সমস্ত কিছু আমরা কিন্তু লেফট সাইডে করে থাকি। তাহলে এল দিয়ে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এল দিয়ে লজিক হচ্ছে, এটা মাথায় রাখবে, লেফট সাইডে হয়। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। সেটা হচ্ছে ভাষার স্কিল কটা আছে। তো ভাষার স্কিল কটা আছে, 2, 4, 5টা না 6টা। তো এখানে যেটা অপশানের ব্যাপার আছে, দেখো এখানে যদি অপশানে অনেকেই করবে যে 4টি, ঠিক আছে, ভাষার স্কিল আছে 4টি। সেটা কি কি আছে, লিসেনিং, স্পিকিং, রাইটিং এবং লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, তাই তো। অতএব 4টি, কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু ভাষার স্কিল আছে দুটো আছে। একটা হচ্ছে রিসিপটিভ, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ। এই রিসিপটিভ আর প্রোডাক্টিভের মধ্যে পড়ছে কিন্তু এই 4টে। যদি অপশান 2 থাকে ভাষার স্কিল কটা, তাহলে অবশ্যই আমরা 2-এ টিক করব। যদি 2 অপশান না থাকে তখন আমরা 4টা করব, কারণ এই রিসিপটিভ আর প্রোডাক্টিভের মধ্যে কিন্তু এই লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং হয়ে যাচ্ছে।
এবং এটার ডিটেলস আমি যেহেতু বলে দিয়েছি আগের ক্লাসে, তাই আমি আর রিপিট করব না। জাস্ট তোমাদের বলবো যদি অপশান দুটো থাকে তাহলে আগে আমরা দুটোই টিক করব, আর যদি 2 নম্বরের এই মানে 1 নম্বরে এই অপশানটা না থাকে, দুটো যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা 4টে করব, কারণ সেখানে আমাদের এই দুটোর মধ্যে যে বাংলা যেটা পাচ্ছি আমরা এই লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, সেই অপশানে আমরা 4টেকে রাইট দিতে পারি। ওকে, কারণ সাইকোলজির প্রশ্নটা এরকম থাকে, কখনো কখনো একাধিক উত্তর কিন্তু সঠিক হতে পারে, একাধিক উত্তর সঠিক হতে পারে, যে একটাই ঠিক হবে নট নেসেসারি, কারণ এটা সাইকোলজি। আমাদেরকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং পড়ে উত্তরটা দিতে হবে। বুঝতে পারলাম? চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে ভাষার নিয়মে যে কটি পদ্ধতি জড়িত আছে। তাহলে ভাষার নিয়মে কটা পদ্ধতি জড়িত আছে, সেগুলো অপশান হচ্ছে 5টা, 7টা, 9টা নাকি 12টা। তাহলে ভাষার নিয়ম মানে কি? ঠিক আছে, ভাষার স্কিলের যে 5টা নিয়ম আছে, আমি অপশানগুলোই বলে দিচ্ছি তোমাদের, যে 5টা নিয়ম আছে, সেই 5টা নিয়ম কী কী আমি তোমাদের না হয় উত্তরটা বলেই দিলাম। তো এই 5টা নিয়ম কী কী ছিল মনে আছে তোমাদের? কী কী ছিল আমি তো তোমাদের বলেই দিলাম উত্তরটা। তো সিস্টেমস অফ রুলস ইন ল্যাঙ্গুয়েজ, তাহলে ভাষার নিয়মে যে 5টা রুলস ছিল, সেই 5টা পদ্ধতি যেটা জড়িত ছিল, সেগুলো হচ্ছে কি ধ্বনিতত্ত্ব, ঠিক আছে, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব এবং প্রয়োগতত্ত্ব, মানে ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমেন্ট্রিক্স আর প্র্যাগম্যাটিক্স। ঠিক আছে, এই 5টা হচ্ছে কিন্তু আমাদের ভাষার নিয়মে যে পদ্ধতিগুলো, অর্থাৎ 5টা পদ্ধতি আছে। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে এলএএস। এলএএসের ফুল ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, লার্নিং অ্যাকুইজিশন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেশন সিস্টেম নাকি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন স্ট্রাকচার। তাহলে আগে মানে এলএডি, ল্যাড আর এলএএস এই দুটোই কিন্তু পাশাপাশি থাকে। ঠিক আছে, মানে ল্যাড আর এলএএস এই দুটোই কিন্তু আমাদের নম চমস্কি বলেছেন, এবং দুটোই কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থাকবে এবং লাস্ট এসেটটা যা হয়ে যাবে সিস্টেম। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশান এ। ওকে, চলে যাচ্ছি নেক্সট পেজে। এমিল। এমিল উপন্যাসের লেখককে? এমিল উপন্যাসের লেখককে বার্নার্ড শ, রুশো, হারবার্ট স্পেন্সার নাকি ব্রুনার। তাহলে এমিল উপন্যাসটা কে লিখেছিলেন? এমিল উপন্যাসটা লিখেছিলেন কিন্তু আমাদের রুশো। যেখান থেকে আমরা কি পাই, মানে এই এমিল উপন্যাসটা এত ইম্পর্টেন্ট কেন? এই এমিল উপন্যাসেই কিন্তু প্রথম মানে শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেন রুশো, এবং রুশোর পুরো নাম কি? সেটা হচ্ছে জ্যাক রুশো। এবং এই এমিল বইটা লিখেছিলেন কখন, কোন টাইমে, মানে যে সালটাও ইম্পর্টেন্ট, প্রশ্ন দিয়ে দেয়। সেটা হচ্ছে 1762 সালে এই উপন্যাসটা, যার মধ্যে তিনি প্রথম শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেন, মানে যার জন্য শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় আমাদের রুশোকে। চলে যাচ্ছে নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির অংশ নয় যেটা, কি কি আছে অপশান? আলোচনা মাধ্যম, সহযোগিতা, সঠিক বিকাশ নাকি নির্দেশ দান। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি? লাস্ট কিছুদিন আগেই ক্লাসটা আমরা করেছিলাম, মানে যেখানে কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের শিশু, যেখানে শিশুকে কেন্দ্র করে আমরা একটা শিক্ষা ব্যবস্থা শুরু করছি। ঠিক আছে, শিশুকেন্দ্রিক শিক্ষা একটা পদ্ধতি। তাহলে সেখানে কি হয়? আলোচনা হয়, অবশ্যই আলোচনা হয়, সহযোগিতা, অবশ্যই পিয়ার লার্নিং, সঠিক বিকাশ অবশ্যই দরকার। তাহলে নির্দেশ দান, আমরা কোনো কিছু নির্দেশ দান করতে পারি না, কারণ এখানে কিন্তু মেন টিচার নয়, টিচার আমাদের কি সহযোগিতা, ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছে। মেন কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে স্টুডেন্ট, মানে শিক্ষার্থী। তাহলে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষার্থী কীভাবে বুঝবে, শিক্ষার্থীকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাহলে সেখানে কখনোই নির্দেশ দান চলে না। তাহলে বলেছে অংশ নয়, তাহলে এখানে নেগেটিভ হচ্ছে নির্দেশ দান। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন, এটা কোন সালে গঠিত হয়? অপশান আছে 1919, 1971, 1917 নাকি 1918। তাহলে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন প্রথম গঠিত হয় সেটা হচ্ছে 1918। প্রথম মানে কি, প্রথমেই তো এটাই হয়েছিল 1918-তে। কোথায় হয়েছিল? আচ্ছা, কোথায় হয়েছিল সেটা নেক্সট প্রশ্ন দেওয়া আছে, তাই বললাম না। তো চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে প্রগতিবাদী শিক্ষার মূল ভিত্তি কী? প্রগতিবাদী শিক্ষার মূল ভিত্তি কী? অবশ্যই প্রগতিবাদী শিক্ষার মূল ভিত্তি দুটো ছিল, একটা হচ্ছে পরীক্ষণবাদ এবং একটা হচ্ছে প্রয়োগবাদ। এটাই হচ্ছে মেন বেস আমাদের প্রগতিবাদী শিক্ষার। তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ কী ছিল? অপশান এ জৈবিক,
বি দার্শনিক, সি মনস্তাত্ত্বিক, নাকি সামাজিক? তাহলে এই যে শিশু শিক্ষা, এই যে আন্দোলন হয়েছিল, তার প্রধান কারণ হিসেবে কি বলতে পারি? জৈবিক কারণ, দার্শনিক কারণ, সামাজিক কারণ, নাকি মনস্তাত্ত্বিক কারণ? অবশ্যই অপশানে আমরা বুঝতে পারছি, কারণ সিডিপিটা পুরোটাই হচ্ছে যেহেতু পেডাগজি, আমাদের সাইকোলজি নিয়ে কাজ, চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ, তাহলে মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে আমাদের অপশান, সেটা হচ্ছে রাইট, সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় কোথায়? ইংল্যান্ড, জার্মান, ইতালি, নাকি আমেরিকা? তাহলে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় আমাদের আমেরিকাতে, এবং আমেরিকার কোথায়? এখানে অপশান আমেরিকা না দিয়ে আমেরিকারই 4টে জায়গার নাম দিয়ে দিতে পারতো। তো আমেরিকা সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসিতে কিন্তু এটা শুরু হয়, আন্দোলনটা শুরু হয়। ওকে, চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের পথিকৃৎ কে? স্ট্যানলি হল, কিলপ্যাট্রিক, জন ম্যাকলে, নাকি জন ডিউ? তাহলে আমরা সবাই জানি সেটা হচ্ছে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের পথিকৃৎ বা জনক যাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের জন ডিউই। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। তো নেক্সট প্রশ্ন বলার আগে তোমাদের বলি, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো মানে স্ক্রিনশট করে তুলে নিতে পারো, বা ভিডিও পজ করে খাতায় লিখেও নিতে পারো, ঠিক আছে? তো চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ কী? অপশান দিয়েছে শিশুদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, দুটোই ঠিক, নাকি কোনোটাই নয়? তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ কী? যেখানে মেন হচ্ছে আমাদের স্টুডেন্ট, শিশু মানে নট নেসেসারি সেটা বাচ্চাই হবে, স্টুডেন্ট হচ্ছে, তাহলে স্টুডেন্টকে ঘিরে যে শিক্ষা ব্যবস্থা, তাহলে এখানে অপশান কী আছে? শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তাহলে এখানে অপশান হচ্ছে বি রাইট, ঠিক আছে? ভালো করে প্রশ্নগুলো পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? প্রশ্নগুলো পড়তে হবে, এবং প্র্যাকটিস বেশি থাকলে বেশি সময় লাগবে না, কারণ প্রশ্নগুলো এমন থাকবে, অপশানগুলো বললাম না, একাধিক উত্তরও ঠিক হতে পারে, কিন্তু প্রশ্নগুলো এমন থাকবে যেখানে আমাদের সময়টা সময়গুলো আমাদের কিল করবে কোথায়? এক্সামের টাইমে অটোমেটিক আমরা সময় পাবো না, তাই 150টা উত্তর ঠিকঠাক দিতে পারবো না। আর আমাদের টার্গেট হচ্ছে বেশি স্কোর করা, যে যত বেশি স্কোর করবে সে তত বেশি সেফ থাকবে। তারপরে হচ্ছে নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে ভাষাগত পার্থক্যের কারণেই বিভিন্ন ব্যক্তি বাস্তবকে ভিন্ন চোখে দেখে, এটা কার বক্তব্য? এই বক্তব্য বা এই উক্তিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু এই কিছু কিছু উক্তি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে রেখেছি তোমাদের জন্য। তো এখানে অপশান কী আছে? অপশান এ হচ্ছে চমস্কি মানে নম চমস্কি, লেনবার্গ, জন ওয়াল্টার, নাকি সাপির ও উর্ফ। তা ভাষাগত পার্থক্যের কারণেই যে বিভিন্ন ব্যক্তি বাস্তবকে ভিন্ন ভিন্ন চোখে দেখছে, এই উক্তিটি কিন্তু হচ্ছে সাপির এবং উর্ফের। তাহলে এখানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে যেটি শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ নয়, কী হতে পারে? প্রশ্নটা ভালো করে দেখো, যেটি শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ নয় বলেছেন। আগ্রহ, শিক্ষকের কোচিং, সামাজিক বুদ্ধি, নাকি শিক্ষার প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি? শিক্ষাগত পারদর্শিতা, এডুকেশনাল যে স্কিলটা আমরা হচ্ছে, তার মধ্যে কারণ কী হতে পারে? কারণগুলো যেটা হয়ে গেলে আমরা কারণ নয় কোনটা সেটা বের করে দিতে পারবো। তাহলে আগ্রহ একটা বিশাল বড় কারণ, শিক্ষকের কোচিং, এক্সট্রাভাবে যদি কোনো টিচারের কাছে কোনো স্টুডেন্ট এক্সট্রা যদি কেয়ার নেয়, সেই পার্টিকুলার জিনিসটার জন্য যদি কোচিংয়ে যায়, তাহলে সেটাও কিন্তু একটা রিজন হয়ে যাচ্ছে। সামাজিক বুদ্ধি, নাকি শিক্ষার প্রতি পারিবারিক বা পরিবারের দৃষ্টিভঙ্গি? তাহলে শিক্ষার প্রতি একটা পরিবারের দৃষ্টিভঙ্গির উপরও কিন্তু সেটা ডিপেন্ড করছে। তাহলে ডিপেন্ড করছে না, যেটা পার্থক্যের কারণ নয়, যেহেতু বলেছে, আমি বারবার বলেছি নয়টা আমরা অনেক সময় মানে দেখি না বা অগ্রাহ্য করে চলে যাই, সেটা করলে হবে না। নয় বলেছে, এখানে হচ্ছে সামাজিক বুদ্ধির সাথে কিন্তু শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কোনো কারণ থাকে না। তাহলে এখানে অপশান হচ্ছে সি রাইট আনসার। চলে যাচ্ছি নেক্সট পেজে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের কার্যকর শিখনে কোনটি দরকারি? সেটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে থাকা, শান্ত হয়ে থাকা, মিথস্ক্রিয় জিনিসটা দরকার, নাকি পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল করা এটাও দরকার? তাহলে শিক্ষার্থীদের কার্যকর শিখনে যেটা সবচেয়ে বেশি দরকারি সেটা হচ্ছে মিথস্ক্রিয় ব্যাপারটা যদি না থাকে তাহলে সেটা কার্যকরী শিখনের অংশীদার হতে পারে না, ঠিক আছে? তাই নিষ্ক্রিয় তো হবেই না, শান্ত থাকাটা কোনো কারণ হচ্ছে না। মিথস্ক্রিয় যখনই আছে মানে কি, সে সমাজের সাথে মিথস্ক্রিয় করছে, তার আশেপাশের সাথে মিথস্ক্রিয় করছে, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে আমাদের অপশান সি। চলে যাচ্ছি নেক্সট পেজে, মানে নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে দ্বিতীয় ভাষা
আত্মীকরণের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকরী হয়? দ্বিতীয় ভাষা আত্মীকরণ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয় মানে কি তার মাদার টাং নয়, তার মানে সে সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ শিখছে এবং সেখানে লার্নিং করছে না, সেখানে কথাটা বলেছে কি দ্বিতীয় ভাষা আত্মীকরণ মানে অ্যাকুইজিশনের কথাটা বলেছে। তা অ্যাকুইজিশন আর লার্নিং ব্যাপারটা কিন্তু আমি আগের ক্লাসে ভালো করে বলে দিয়েছি, তার জন্য আর বারবার বলছি না। অ্যাকুইজিশন আমরা যে ভাষাটা করি সেটা মেনলি হয় আমাদের মাতৃভাষা, আর লার্নিং করি আমরা কোনো একটা সেকেন্ড ভাষা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে। কিন্তু এখানে প্রশ্নটা করেছে কি দেখো, প্রশ্নটা করেছে দ্বিতীয় ভাষা আত্মীকরণের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকরী, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকেও কিন্তু কী করছে অ্যাকুইজিশনের মাধ্যমে মানে আত্মীকরণের মাধ্যমে সেটাকে গ্রহণ করছে। তাহলে তখন কি করতে হয় অপশানগুলো দেখো। যখন একটি ব্যাকরণগত ধারণা নিয়ে আলোচনা ভিত্তিক হিসেবে ব্যবহৃত হয়, তার মানে ব্যাকরণগতভাবে ধারণা নিয়ে আলোচনা করলে কি সেটা ভালো করে অ্যাকুইজিশনের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি, নাকি যখন শিক্ষক ও ছাত্রদের দ্বারা সংশোধন কাজে এটি জড়িত থাকে, মানে কোনো সংশোধনমূলক কাজ করছে কোনো টিচার এবং সেখান থেকে স্টুডেন্টরা শিখছে এটা, নাকি যখন শিক্ষার্থীদের কাছে পরিচিত পরিস্থিতিতে এটি অনুশীলন করা হয়। পরিস্থিতিতে হ্যাঁ, যখন শিক্ষার্থীদের কাছে পরিচিত পরিস্থিতিতে এটি অনুশীলন করা হয়, মানে এমন একটা পরিবেশ যেটা হচ্ছে তার কাছে নোন এবং সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জানছে এটা, নাকি যখন শিক্ষার্থীদের বেশিরভাগ স্ব অধ্যয়নে জড়িত থাকে মানে নিজে প্র্যাকটিস করছে। তাহলে নিজে প্র্যাকটিস করলে সে কতটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানতে পারবে। তাহলে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যেটা তার কাছে নোন এবং সেই নোন পরিবেশটা সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যাকুইজিশন করছে। কারণ অ্যাকুইজিশনের কথাটা বলেছে, লার্নিং বলেনি। লার্নিং বললে হয়তো অপশান অন্য হতো, কিন্তু যেহেতু অ্যাকুইজিশন বলেছে, আত্মীকরণ বলেছে, তাই এখানে রাইট আনসার হচ্ছে আমাদের সি। যখন শিক্ষার্থীদের কাছে পরিচিত পরিস্থিতিতে এটি অনুশীলন করা হয় মানে প্র্যাকটিস করা হয়, তার নোন অ্যাটমসফিয়ারে নোন অ্যাম্বিয়েন্সে সেটা ও প্র্যাকটিস করছে, তখন কিন্তু তার অ্যাকুইজিশন হয়ে যায়, মানে ব্রেন অ্যাকুইজিশনে নিয়ে নেয়, লার্নিং করতে হচ্ছে না তাকে তখন। বুঝতে পারলাম, চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট প্রশ্ন কি আছে, একটি ভাষা আত্মীকরণ করার সময় শিশুদের কি শিখতে হয়? তাহলে কি শিখতে হয়? কথা বলার ক্ষেত্রে আত্মবিশ্বাস, যোগাযোগের দক্ষতা, ধ্বনিবিদ্যা, অভিধান, ব্যাকরণ ও বাস্তববিদ্যা, নাকি ভাষা শিখনের জন্য জটিল ও শক্তিশালী পদ্ধতি। তাহলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ভাষা আত্মীকরণের জন্য অ্যাকুইজিশন করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যোগাযোগের দক্ষতা, এটা কিন্তু বেশি দরকার। ওকে, চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে শিখন ও আত্মীকরণ। এই যে লার্নিং এবং অ্যাকুইজিশন চলে এসেছে, শিখন ও আত্মীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বলেছে। অপশান কি আছে, আত্মীকরণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া, ওকে। শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া, ওকে। শিখনের ফলে বিষয়ের প্রতি দক্ষতা বৃদ্ধি পায়, ঠিক আছে। আত্মীকরণ প্রজ্ঞার ক্ষমতায় সাহায্য করে না। আচ্ছা, কি বলেছে প্রশ্ন, শিখন ও আত্মীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তাহলে সঠিক নয় অবশ্যই এখানে হচ্ছে আমাদের অপশান ডি, এটা হচ্ছে রাইট আনসার, কারণ আত্মীকরণ প্রজ্ঞার ক্ষমতায় সাহায্য করে না। দেখো, আত্মীকরণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া, কারণ আত্মীকরণ আমরা নিয়েই জন্মাই, ল্যাডের কথাটা বললাম, চমস্কির যে কথাটা, ঠিক আছে, অ্যাকুইজিশন ডিভাইস নিয়েই জন্মাচ্ছি, তাহলে এটা প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি। শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটাও ঠিক যে শিখন একটা ধারাবাহিকভাবে আমরা শিখতে যাই, ঠিক আছে, লার্নিং জিনিসটা। শিখনের ফলে বিষয়ের প্রতি দক্ষতাও বৃদ্ধি পায়, এটাও ঠিক, কিন্তু আত্মীকরণ প্রজ্ঞার ক্ষমতায় সাহায্য করে না, এটা ঠিক নয়। কারণ আত্মীকরণ আমরা যেটা করছি পুরোটাই তো আমাদের ব্রেনের মাধ্যমে করছি, কগনিটিভ ব্যাপারটা আছে তো, তাহলে কগনিটিভে কি কোথাও তো একটু এফেক্ট করে তার ক্ষমতার ক্ষেত্রে, তাহলে এখানে সাহায্য করে না অপশান দিয়েছে, তাহলে এখানে কি হবে, যেটা সঠিক নয়, তাহলে এখানে অবশ্যই সঠিক নয় হচ্ছে অপশান ডি আমাদের। বুঝতে পারলাম। যদি তোমাদের কারোর আজকের এই কোশ্চেন আনসারে বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও, কারণ আমি আগের ভিডিওগুলো এইভাবেই প্লেলিস্টে বানিয়েছি পরপর, যে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে পরে করে বোঝাইনি, একটা ধাপ ক্লিয়ার করতে কিন্তু আমরা এগিয়েছি। তাই তোমাদেরকে বলবো যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে নিও, এবং এরপরেও পরবর্তী যে ক্লাসগুলো আমাদের বাকি আছে, কয়েকটা ক্লাস বাকি আছে, সেই ক্লাসগুলো কিন্তু ডিটেলসে যাব এবং তারপরে কিন্তু আমরা এক ধার থেকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আগে কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, চলে যাচ্ছি নেক্সট পেজে। কি আছে নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে একটি ভাষা ক্লাসে, মানে একটা ল্যাঙ্গুয়েজের ক্লাস যখন হচ্ছে, ঠিক আছে, ভাষা ক্লাস মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজের ক্লাসে একজন শিক্ষক দ্বারা প্রশ্ন করা একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক সরঞ্জাম। তাহলে কি প্রশ্ন করছে, কে করছে, টিচার করছে, টিচার দ্বারা প্রশ্ন করা একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক সরঞ্জাম। কারণ 1 নম্বর অপশান কে দিয়েছে,
যে শিক্ষক একটানা কথা বলেছেন তিনি কিছুক্ষণ বিশ্রাম পান, না, কখনোই না, কারণ কথার মধ্যে নেগেটিভ আছে, তার জন্য এটা কোনো দিনই সম্ভব নয়, তাহলে এটা হচ্ছে না। সেকেন্ড হচ্ছে ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করে, তাহলে ক্লাসের মধ্যে কি শিক্ষার্থীদের কি অংশদান বৃদ্ধি করছে? ভাবো তোমরা কি হতে পারে। তারপরে হচ্ছে সি, শিক্ষকদের দীর্ঘ ব্যাখ্যা দিতে হবে না, মানে এটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে টিচারকে কি ফাঁকি মারার কথা বলছে। দেখো, দীর্ঘ ব্যাখ্যা দিতে হবে না, ব্যাখ্যা কখন দেয়? যখন কোনো কিছু কোনো স্টুডেন্ট বুঝতে পারছে না, তখনই তো আমরা এলাবোরেট করি, বিষয়টাকে নিয়ে আরও ডিটেলসে যাই, তাহলে এটাও হচ্ছে না, দুটোই নেগেটিভ আসছে, ঠিক আছে। আর 4 নম্বরটা পড়ি, তারপরে বিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই সময় শিক্ষক পাঠ পরিকল্পনা সম্পর্কে অবিলম্বে সিদ্ধান্ত নিতে পারে না, তাহলে এটাও নয়। কি বলেছে, একজন ল্যাঙ্গুয়েজ ক্লাসে সবচেয়ে বেশি ভালো জিনিস হয় যখন বাচ্চারা বুঝছে বা স্টুডেন্টরা বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজ ক্লাসের মাধ্যমে মানে এনগেজমেন্ট বাড়বে, গ্রুপ ডিসকাশন, পিয়ার লার্নিং এগুলো বাড়বে, মানে কি ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে অবশ্যই, যদি সেই ক্লাসটা তারা ভালোভাবে বুঝতে পারে এবং সেই ক্লাসটা যদি ভাষার ক্লাস হয়, তাহলে তারা কি করবে, কমিউনিকেট করবে, কাদের মাধ্যমে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, পিয়ার লার্নিংয়ের মাধ্যমে, এনগেজমেন্ট বাড়াবে, তাহলে কি ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করে। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি। চলে যাচ্ছে নেক্সট পেজে, নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞানার্জনে কী করতে হবে? শিক্ষককে শ্রেণী শৃঙ্খলা মানে ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞানার্জনে, মানে যখন ব্যক্তিগত পার্থক্য এই জিনিসটা একটা টিচার ভালোভাবে জানতে পারলো, তারপর তার কাছে কি কি থাকে, মানে সেটা তার কি হেল্প করছে। এক হচ্ছে শিক্ষককে শ্রেণী শৃঙ্খল আনয়নে সাহায্য করে, মানে তার মাধ্যমে একটা টিচার একটা ক্লাসকে কিভাবে মেনটেন করবে সেটা জানছে। বি হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় করতে শিক্ষককে সাহায্য করে, মানে শিক্ষার্থীদেরকে সক্রিয় করতে সাহায্য করছে, যদি ব্যক্তিগত পার্থক্য একটা টিচার ভালোভাবে জেনে থাকে, তাহলে সে সেটাকে অ্যাপ্লাই করে তার স্টুডেন্টদেরকে কী করবে, অ্যাক্টিভ করবে। নাকি শিক্ষককে পাঠদানে সাহায্য করবে, মানে শিক্ষক যেটা শেখাচ্ছে বা যেটা বলছে সেটাতে সাহায্য করবে। নাকি শিক্ষার্থীর লালন পালনে সাহায্য করবে। তাহলে দেখো, এই যে অপশানগুলো দিয়েছে, অপশানের মধ্যে দেখো শ্রেণী শৃঙ্খলাকে আনয়ন করতে এটাও একটা পজিটিভ, সক্রিয় করতে এটাও একটা পজিটিভ, এবং শিক্ষককে পাঠদান করতে এটাও একটা পজিটিভ জিনিস। লালন পালন ব্যাপারটা ঠিক অতটা যাচ্ছে না, কারণ লালন পালন মানে কীরকম হয়ে গেল, এটা তো পরিবার থেকে আসছে না, তাহলে লালন পালনটাও কোথাও গিয়ে মানে ম্যাক্সিমাম পরিবারে থাকলেও স্কুলে যতটুকুনি করছে সেখানে লালন পালনটা ঠিক অতটা যাচ্ছে না। তাও কিন্তু 4টি পজিটিভ, মানে দেখতে গেলে 4টি পজিটিভ আছে, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এই জিনিসটা স্টুডেন্টদের সম্পর্কে জেনে কি করতে বেশি ভালোভাবে পারবো। দেখো, সেটা হচ্ছে ভালোভাবে আমরা পাঠদান করতে পারবো। এখানকার মধ্যে যদি অপশান আমায় নিতে হয়, তাহলে আমি বলবো অপশান সি ইজ দ্য রাইট, কারণ শিক্ষককে পাঠদানে সাহায্য করে। কারণ আমরা পাঠদানটা কীভাবে করব, তার মধ্যে তো এই 3টে জিনিস হয়ে আছে। দেখো, ঠিকঠাক পাঠদান যদি করতে পারি, শ্রেণী শৃঙ্খলা আসবে, বাচ্চারা সক্রিয় হবে, এবং কি ঠিকঠাকভাবে যদি সে পাঠটা নেয়, তাহলে তার মধ্যে লালন পালন, মানে শিক্ষাগতভাবে লালন পালন কিন্তু ঠিকঠাকই হবে। তাহলে এখানে অপশানটা হচ্ছে রাইট, সেটা হচ্ছে সি, শিক্ষককে পাঠদানে সাহায্য করবে। বোঝাতে পারলাম? চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আচ্ছা, এখানে আমি আরেকবার তোমাদেরকে বলছি, যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে এই সাইকোলজি নিয়ে, সিডিপি নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা নির্দ্বিধায় কমেন্টে লেখো, ঠিক আছে, কমেন্টে লেখো। আর যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আমি ভাববো যে তোমরা সব কিছু বুঝতে পারছো খুব ভালোভাবে। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য অধ্যয়নের সুবিধা হলো কি? এক হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বকে দূর করে। বি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। সি হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাধা দেয়। শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাধা দেওয়া, মানে যে ওদের মধ্যে যে পারস্পরিক তুলনা আছে সেটাকে বাধা দিচ্ছে। নাকি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে কাজে লাগানো হচ্ছে। তাহলে দেখো, শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বকে দূর করা হচ্ছে, এটা একটা পজিটিভ হলেও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে, এটা নেগেটিভের মধ্যে পড়ে যাচ্ছে। এটা পজিটিভ হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে। শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাধা দেওয়া, এটাও নেগেটিভের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে কাজে লাগানো, তাহলে আমরা যদি ব্যক্তিগত পার্থক্য অধ্যয়ন করি, আমরা কিন্তু কী করব, প্রত্যেকটা মানুষ যে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সেস আছে, প্রত্যেকের মধ্যে যে একটা ইউনিক ব্যাপার আছে, প্রত্যেকে যে কী বলবো তোমার এক্সক্লুসিভ ব্যাপারটা আছে প্রত্যেকের মধ্যে, সেই জিনিসটাকে কিন্তু আমরা কি করতে পারি, সেই বৈশিষ্ট্যকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তাহলে প্রত্যেকটা ইউনিক জিনিস আমরা বের করতে পারবো। তাহলে এই অপশানগুলোর মধ্যে রাইট আনসার কিন্তু আমাদের হচ্ছে ডি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে আমরা কাজে লাগাতে পারবো। ওকে, চলে যাচ্ছি নেক্সট পেজে, সেটা হচ্ছে শিশুদের মধ্যে পার্থক্যের কারণ হলো তাদের প্রেরণা, বুদ্ধি
পরিণমন ও পরিবেশ, এই উক্তিটা কে দেন? তাহলে এই উক্তিটা আমাদের কে দিয়েছেন? আমাদের অপশান আছে গ্যারিসন, ওয়াটসন, মরিসন নাকি উইনসন। তাহলে এই যে শিশুদের মধ্যে পার্থক্যের কারণ হচ্ছে তাদের প্রেষণা, বুদ্ধি, পরিণাম এবং পরিবেশ, এই কথাটা কিন্তু বলেছেন আমাদের গ্যারিসন। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। চলে যাচ্ছি নেক্সট আরেকটা উক্তি, সেটা হচ্ছে বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো বংশধারা। এই কথাটা কে বলেছেন? ডারউইন, মেন্ডেল, সেলডন নাকি গাল্টন? এই অপশানটা রাইট হবে, সেটা হচ্ছে গাল্টন। গাল্টন বলেছেন বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হচ্ছে বংশধারা। চলে যাচ্ছি নেক্সট পেজে। বলেছে সাধারণভাবে যে যে দিকের উপর ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, কি কি বিষয়ের উপর দেখা যায়, সেটা হচ্ছে প্রাক্ষবিক দিক দিয়ে দেখতে পারি আমরা, শারীরিক, অবশ্যই এগুলো কিন্তু বিকাশের ভাগের কথা বলছে, ঠিক আছে, মানে বিকাশের যে ডোমেন আছে, আমাদের বিকাশের ডোমেন কটা আছে? টোটাল 4টে, তাই তো? PSCE মানে ফিজিক্যাল, সোশ্যাল, কগনিটিভ এবং ইমোশনাল। তাহলে এখানে কি বলেছে? সাধারণভাবে যে যে দিকের উপর ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, প্রাক্ষবিকভাবে দেখতে পাই, শারীরিকভাবে দেখতে পাই, মানসিকভাবে দেখতে পাই, মানে আমাদের ইমোশনাল চলে গেল, ফিজিক্যাল চলে গেল এবং মানসিকের মধ্যেই মানে কগনিটিভ হয়ে গেল, কগনিটিভ, ইমোশনাল, ফিজিক্যাল দিয়েছে, সোশ্যালটা, সামাজিকটা দেয়নি, বাট এই তিনটেই যেহেতু হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু সবগুলোই হচ্ছে রাইট আনসার। তাহলে এখানে হচ্ছে সবগুলো রাইট আনসার। ওকে, মানে বিকাশের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ডোমেনেই তো আমাদের কী হয়? ব্যক্তিগত পার্থক্য দেখতে পাই, মানে ব্যক্তিগত পার্থক্যের একটা রিজন হচ্ছে প্রত্যেকটা ডোমেনের উপর এটা মানে প্রভাব বিস্তার করে। তাহলে সাধারণভাবে আমরা বলতেই পারি যে যে দিকের উপর ব্যক্তিগত পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে কি বিকাশের সমস্ত ক্ষেত্রের দিকে, প্রত্যেকটা ডোমেনের ক্ষেত্রে। তাই এখানে আমাদের 3টে ডোমেন বলেই দিয়েছে, একটা ডোমেন বলেনি, সেটা হচ্ছে সোশ্যাল, সামাজিক। তাহলে সামাজিক বাদে যদি এই 3টে অপশান দেয় আমরা কি বলবো? অবশ্যই সবগুলো। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে আরোহী ও অবরোহী চিন্তার কথা কে বলেন? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যদি এখানে আরোহী ও অবরোহী চিন্তার কথা না বলে এখানে যদি যুক্তির কথা বলে, ঠিক আছে, মানে এখানে থিঙ্কিং না দিয়ে যদি রিজনিং দেয়, থিঙ্কিং, যেমন এখানে চিন্তার কথা বলেছে মানে থিঙ্কিং বলেছে, থিঙ্কিং না দিয়ে যদি রিজনিং দেয় মানে যুক্তি বা মেথড, ঠিক আছে, মেথড, এই তিনটেই যদি দেয় সেটারও অ্যাকশন মানে আনসার কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে আমাদের অ্যারিস্টটল। কারণ অ্যারিস্টটলই কিন্তু এই কথাটা বলেছিলেন, আরোহী এবং অবরোহী চিন্তন, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের চিন্তার ক্ষেত্রেই বলো, যুক্তির ক্ষেত্রেই বলো বা মেথডের ক্ষেত্রে, মানে থিঙ্কিং, রিজনিং, মেথড যেটাই হোক সেটা আনসার একটাই হবে, সেটা হচ্ছে অ্যারিস্টটল। এবার চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে আমাদের বাইপোলার এডুকেশন প্রসেস, এটি কে দেন? তাহলে বাইপোলার এডুকেশন প্রসেস এটা হচ্ছে আমাদের দেয়, অপশানগুলো আগে দেখে নিই, সেটা হচ্ছে অ্যাডামাস, জন ডিউ, স্মিথ নাকি থমসন। তাহলে বাইপোলার এডুকেশন প্রসেস দেয় আমাদের অ্যাডামাস, ঠিক আছে। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ট্রাইপোলার যেটা আছে, ট্রাইপোলার এডুকেশন প্রসেসটা কে দেন? ট্রাইপোলার এডুকেশন প্রসেস যেটা হয় সেটা কিন্তু আমাদের মানে ধারণা দেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু জন ডিউ। তাহলে বাইপোলার দেন আমাদের অ্যাডামাস, আর ট্রাইপোলার দেন আমাদের কিন্তু জন ডিউ। ওকে, চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব হলো বংশধারা ও পরিবেশের গুণফল। ব্যক্তিত্ব হলো বংশধারা এবং পরিবেশের গুণফল, এই কথাটা কে বলেছিলেন? এই উক্তিটি কার? উডওয়ার্থ, ইস্টার্নব্রুক, ডাগডেল নাকি গাল্টন? তাহলে এই যে ব্যক্তিত্ব হলো বংশধারা ও পরিবেশের গুণফল, এই কথাটা কিন্তু ছিল আমাদের উডওয়ার্থ। এবার উডওয়ার্থ না দিয়ে অনেক সময় কিন্তু, কারণ এই কথাটা শুধুমাত্র উডওয়ার্থ বলেনি, এই কথাটা কিন্তু আমাদের মার্কুইসও বলেছিলেন। তাহলে উডওয়ার্থের বদলে যদি মার্কুইস থাকতো অপশানে আমরা কিন্তু সেটাই করতাম, ঠিক আছে। উডওয়ার্থ বা মার্কুইস আলাদা অপশান দিতে পারে না, কারণ এই কথাটাই কিন্তু দুজনে মিলে বলেছিলেন, উডওয়ার্থও বলেছিলেন, মার্কুইসও বলেছিলেন। তার জন্য উডওয়ার্থ এখানে অপশান আছে বলে এটা রাইট করলাম। যদি না থাকতো, মার্কুইস থাকতো, তাহলে কিন্তু আমরা মার্কুইসকে করতাম। ওকে, কিন্তু উডওয়ার্থ বা মার্কুইস এটা কখনোই অপশান দিতে পারে না, কারণ দুজনে মিলে যেমন আমাদের অনেক কিছু বলে থাকে, যেমন আমাদের আলফ্রেড বিনে সাইমন বলি, সাইমন একজন আলাদা লোক, ঠিক আছে, আলফ্রেড বিনে একজন আলাদা লোক। তা আলফ্রেড বিনে সাইমন একসাথে অপশান দিতে পারে, ঠিক আছে, কিন্তু আলফ্রেড বিনে একটা অপশান এবং সাইমন একটা অপশান দিতে পারে না, মানে আইকিউ এর ক্ষেত্রে কোনো দিনই দিতে পারে না, ঠিক আছে, সেরকমই। তো আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে জীবনের প্রতিটি বিষয় হলো বংশধারা এবং পরিবেশের গুণফল, এই কথাটা যদি দেয়, মানে জীবনের প্রতিটি বিষয় হলো বংশধারা এবং পরিবেশের গুণফল, ওই কথাটা কিন্তু আমাদের বলেছিলেন কি ম্যাকাইভার এবং পেজ। ম্যাকাইভার ও পেজ বলেছিলেন কিন্তু এই কথাটা, যে জীবনের প্রতিটি বিষয়ই হলো
বংশধারা এবং পরিবেশের গুণফল, মানে বংশধারা এবং পরিবেশের গুণফল, এই কথাটা কিন্তু কমন ছিল। কি জীবনের প্রতিটি বিষয় হলো বংশধারা ও পরিবেশের গুণফল, ম্যাকাইভার ও পেজ বলেছিলেন। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের ব্যাখ্যা দেন কার্টার বি গুড তার কোন গ্রন্থে? এমিল গ্রন্থে, ডিকশনারি অফ এডুকেশন গ্রন্থে, হেরিডিটারি জিনিয়াস গ্রন্থে, নাকি মেইকাম গ্রন্থে? তাহলে কোন গ্রন্থে, মানে আমাদের কার্টার বি গুডের গ্রন্থটা কী ছিল? সেটা হচ্ছে ডিকশনারি অফ এডুকেশন, ঠিক আছে। এমিল গ্রন্থটা আমরা জানি সেটা হচ্ছে রুশোর, এবং হেরিডিটি জিনিয়াস যে গ্রন্থটা আছে এই গ্রন্থটা আমাদের ফ্রান্সিস গাল্টনের, এবং এটা লিখেছিলেন তিনি 1869 সালে, ঠিক আছে। তাহলে হেরিডিটি জিনিয়াসটা হচ্ছে আমাদের গাল্টনের, এমিল হচ্ছে আমাদের রুশোর, এবং মেইকাম এটা হচ্ছে আমাদের কিন্তু হিটলারের, ঠিক আছে, হিটলারের আত্মজীবনী। তো যাই হোক, এখানে অপশান আমাদের রাইট হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের ব্যাখ্যা কার্টার বি গুড দেন তার যে গ্রন্থ, মানে কার্টার বি গুডের যে গ্রন্থ সেটা হচ্ছে ডিকশনারি অফ এডুকেশন, এই হলো গ্রন্থ। ওকে, বাকি গ্রন্থগুলো কার সেটাও কিন্তু আমি জাস্ট জানিয়ে দিলাম। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের কথা প্রথম কে বলেন? তাহলে ব্যক্তিগত পার্থক্যের কথা প্রথম বলেন সেটা হচ্ছে আমাদের ফ্রান্সিস গাল্টন, এবং তার যে গ্রন্থ সেটা আমি অপশানে আগেরটাতে আলোচনা করে দিলাম। তো আজকে এই পর্যন্ত, আজকে এই কটা এমসিকিউ নিয়ে আলোচনা হলো। নেক্সট ক্লাসে আমি, মানে পরবর্তী ক্লাসে কিন্তু আমি এক্সাম রিলেটেড যত রকমের শর্ট ফর্ম আছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে ক্লাস দেব। সো ততক্ষণ অবধি টেক কেয়ার, তোমরা ভালো থেকো এবং প্রিপারেশন ভালোভাবে নিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।